দর্শক, তাজ টিভির আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমি আল মামুন শাওন আছি আপনাদের সাথে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তাজ টিভির ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান দাদা ভাই। আমরা আজকে আলোচনা করব আমাদের জুলাই যোদ্ধা হাদির মৃত্যু নিয়ে। আজ হাদির জানাজা সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি জানাজায় লাখো লাখো মানুষের ঢল নেমেছে। এছাড়াও দেশ এবং বিদেশের বিভিন্ন স্থানে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সব জায়গাতেই একটা মানুষের ঢল নেমে এসেছে। আসলে হাদির মৃত্যুতে বাংলাদেশের প্রতিটি মানুষ কেঁদেছে। তো তাকে যে হত্যার পেছনে যে ষড়যন্ত্রটা যারা করেছে তাদের উদ্দেশ্য তো আমাদের যেটা ধারণা যে দেশকে অস্থিতিশীল করা। আর আমরা দেখতে পাচ্ছি হাদির মৃত্যুর পরে যে একটা দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে কি যারা হাদিকে হত্যা করেছে, হত্যার পরিকল্পনা করেছে, তাদের উদ্দেশ্য কি তাহলে সফল হলো যে দেশকে অস্থিতিশীল করা? আপনি কি মনে করেন? আসলে আজকে যে টপিকটা নিয়ে আপনি উপস্থাপনা করেছেন, এই টপিকটার উপরে কথা বলতে গিয়ে আসলে আমি কি বলবো, কি হারিয়ে ফেলবো সেটা আমি বুঝতে পারছি না। হাদিরা আসলে যুগে যুগে জন্মায় না। হাদিরা কয়েক যুগ পরে, কয়েকশো বছর পরে একবার জন্মায়। শহীদ ওসমান হাদির যে বয়স, সম্ভবত সে 93-তে জন্মগ্রহণ করেছে। 93-তে আমি কলেজের স্টুডেন্ট। সেই হিসেবে হাদি কিন্তু আমার ছেলের বয়স। আজকে আমি জীবিত থেকে হাদিকে নিয়ে, হাদির মৃত্যু নিয়ে কথা বলতে হচ্ছে, এটা আমাকে শুধু অবাকই করছে না, আমি মানতে কষ্ট হচ্ছে। শহীদ ওসমান হাদি আমাদের দেশের জন্য, সে শুধু একজন হাদি নয়। আমি মনে করি শহীদ ওসমান হাদির মৃত্যু হয়নি, তার যে এই মাটির দেহটা, শুধু এটাকেই দাফন করা হয়েছে। শহীদ ওসমান হাদি আজকে বাংলাদেশের ঘরে ঘরে, প্রতিটা ঘরে জন্ম নিয়েছে। যেই দুষ্কৃতিকারীরা শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে, তারা হয়তো ভেবেছিল যে এই হাদিকে মেরে সারা বাংলাদেশের মানুষকে স্তব্ধ করে, ভয়ে রেখে তারা তাদের উদ্দেশ্য হাসিল করবে। কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে বাঙালি জাতি এমন একটা বীরের জাতি, এরা কখনো বুলেটকে ভয় করে পিছপা হয় না। আপনি যেমনটি বলছেন যে আসলে হাদির যে আমরা পূর্বের বক্তব্যগুলো যদি আমরা শুনি, সেখানে কিন্তু সে তার নিজের ইচ্ছার কথা জানিয়েছিল যে সে চায় একটি মিছিলের সামনে সে থাকবে, লাখো লাখো মানুষের সেখানে একটি বুলেটের আঘাতে মৃত্যুবরণ করবে, সে এমন মৃত্যু চায়। এবং আসলে তার সেই ইচ্ছাটা আহ বাস্তবেই রূপ নিল। মিছিলের সামনে না থাকলেও সেই বিপ্লবী হাদি যখন বুলেটের আঘাতে মারা গেল, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার মৃত্যুর জন্য প্রতিবাদ জানাচ্ছে, এই জুলাই যোদ্ধার প্রতি ভালোবাসা দেখাচ্ছে। আসলে এটা আপনার কাছে কি মনে হয়? আমার যে দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, শহীদ হাদি অকুতোভয় একজন ব্যক্তি ছিলেন, যার ভিতরে কোনো ভয় ছিল না। মানুষ মরবে, একটা জীবন মারা যায়, এটা স্বাভাবিক, কিন্তু অনেকে ভয়ে ভয়ে জীবন কাটিয়ে দেয়। ওসমান হাদি এমন একজন ব্যক্তি, সে মানুষকে এমনভাবে উৎসাহ, উদ্দীপনা এবং বিপ্লবী চেতনা দিয়ে গেছেন, যেই চেতনা থেকে আমাদের যেই পুরো বাংলাদেশের সমাজ, বয়স, বৃদ্ধ, আবাল বনিতা, যুবক, ছোট বাচ্চা, আমি আজকে তার জানাজার দৃশ্য দেখে আমি নিজেকে খুবই নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি এখনো আমাকে নিয়ন্ত্রণ করতে খুবই কষ্ট হচ্ছে যে ওসমান হাদির মতো ব্যক্তিকে আমরা যদি রক্ষা না করতে পারি, তাহলে আমাদের এই দেশ রক্ষা করা অত্যন্ত কষ্ট হয়ে যাবে। ওসমান হাদির যে চিন্তা ভাবনা ছিল, তার যে থট ছিল, তার যে মানসিকতা ছিল এই দেশ নিয়ে, সে দেখেন তার শত্রুকে সে আপন বন্ধু ভেবে তার পাশে বসিয়েছে।
ওই বন্ধুই তাকে হত্যা করেছে। এটা সবাই জ্ঞাত, পুরো বাংলাদেশ জানে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের বাংলাদেশকে, পুরো বাংলাদেশকে একটা অরাজক পরিস্থিতি করার জন্য ওসমান হাদিকে টার্গেট করা হয়েছে। ওসমান হাদিকে টার্গেট করার পিছনে একটাই, পুরোটা দেশকে একটা অস্থিতিশীল করার জন্য। কারণ বেশ কিছুদিন আগেও আপনারা বিভিন্ন দেশ থেকে দেখেছেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার পর থেকে তার অ্যাডভাইজারি গভর্নমেন্টের যেসব লোকেরা আছেন, তারা আসার পর থেকে দেশটাকে অনেকটা স্থিতিশীল করে ফেলেছিল, শান্তির বার্তা মানুষকে দিচ্ছিল। সেই শান্তির বার্তার ভেতরে অশান্তি কারা চায় আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে কার হাত আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। গত কিছুদিন আগেও আপনারা শুনেছেন আমাদের দেশের, বাংলাদেশের ওপার থেকে একটা মেসেজ এসেছে যে তোমরা কথা কম বলো, কাজ শুরু করো। এই কাজ শুরু করো কথাটা থেকেই বাংলাদেশে শুরু হয়ে গেছে অস্থিতিশীলতা। আচ্ছা, আমরা যে দেখছি যে এই গতকাল একজন বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ধরে বাইরে থেকে দরজায় তালা দিয়ে আগুন দেওয়া হচ্ছে। সেখানে তার শিশু কন্যা মৃত্যুবরণ করেছে, আরেকটা তার সন্তান সেও অগ্নিদগ্ধ হয়েছে। এছাড়া খুলনায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে দোকানের ভিতরে ঢুকে তারও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে এগুলা কি কোনো যোগসূত্র আছে বলে আপনার মনে হয় কিনা, যে হাবিবকে যারা টার্গেট করেছে তাদের যোগসূত্র আছে কিনা আপনার কি? আমি এতে সম্পূর্ণভাবে বিশ্বাস করছি যে এই অরাজক পরিস্থিতিগুলো সৃষ্টি করার জন্যেই যারা করছে, যে কাজগুলো অতীত থেকে করে আসছে। আপনি জানেন কিছুদিন আগে আমাদের একজন যে জাতীয়তাবাদী দলের এমপি প্রার্থী ক্যান্ডিডেট ছিল, তাকে হত্যা করা হয়েছে। আপনার সে মিটিং করছিল, সেখানে তাকে হত্যা করা হয়েছে। সে হত্যা থেকেই কিন্তু পর্যায়ক্রমে এগুলো হয়ে আসতেছে। হাদি, ওসমান হাদির যে প্রশ্নটা, ওসমান হাদির বিষয়টা মানুষের সামনে খুব হৃদয় বিদারক হয়ে দাঁড়িয়েছে। হত্যা কিন্তু একের পর এক হয়ে আসতেছে। এগুলোকে যদি আগে থেকেই ফলো আপ করতো গভর্নমেন্ট, এগুলো যদি গভর্নমেন্ট ইস্যু করতো যে না এটা কেন হচ্ছে, তাহলে হয়তো ওসমান হাদিকে আমরা বাঁচাতে পারতাম। বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু আমরা তাকে সুরক্ষাটা দেওয়ার সুযোগ ছিল যদি আগে এগুলোকে আমরা পয়েন্ট হিসেবে নিতাম যে কেন হচ্ছে হত্যাগুলো। তো সেই হত্যাযজ্ঞ থেকে শুরু করে আজকে দেখেন যে একটা শিশু বাচ্চা ঘরের ভিতর অগ্নিদগ্ধ করে মেরেছে। কারা করছে এসব? এরাই তাদের অনুসারী, যে নির্দেশনা দিচ্ছে যে তোমরা কথা কম বলো, কাজে নেমে পড়ো। আমি তো ওসমান হাদির আজকে জানাজা সম্পন্ন হয়েছে, ভারাক্রান্ত পুরো দেশ। আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে আজকে আপনার জাতীয় শোক হিসেবে পালন করা হয়েছে, শোক দিবস হিসেবে পালন করা হয়েছে। কিন্তু তারা এখনো বসে নেই। যারা এই হত্যাকাণ্ডগুলো করছে তারা এখনো বসে নেই। তারা একের পর এক তারা চক তৈরি করছে। আমাদের দেশকে অশান্তিতে থাক, আমাদের দেশের অর্থনীতি নষ্ট হোক, আমাদের দেশের মানুষের ভিতরে বিশ্বাসবোধের, ইউনিটির অবস্থাগুলোকে ধ্বংস করা, এটা কারা করছে? আচ্ছা, নির্বাচন বানচাল করার জন্য এই ষড়যন্ত্র কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, হতে পারে। তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু আসলে তাদের এই কার্যক্রমটা শুরু। হ্যাঁ, হতে পারে। এটা আপনি অন্যভাবে নেয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনটা যাতে না হয়, একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট যাতে না আসে, এটাও তাদের পেছন, তাদের একটা উদ্দেশ্য। কারণ তাদের উদ্দেশ্যগুলো অপরাপর। বিগত 5ই আগস্ট 2024, 5ই আগস্ট থেকে আপনারা দেখে আসতেছেন যে আমরা বাহির থেকে, ওপার থেকে কি মেসেজগুলো আমাদের কাছে আসছে, সেগুলো অনলাইনে ভাইরাল হয়েছে। এগুলোকে যদি আমরা পয়েন্ট অফ ভিউ করে আমরা যদি এগোতাম, তাহলে আমাদের হয়তো আজকে ওসমান হাদিকে হারাতে হতো না। তবে কি মনে করেন যে আসলে আমাদের সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত, যে আসলে দেশকে নিরাপদ করার জন্য নির্বাচনটা যেন সঠিক সময়ে হয়, এবং মানুষের নিরাপত্তার জন্য আসলে আমাদের সরকারের কি করা উচিত? এখানে আমি আমাকে যে পয়েন্টেই নিক না কেন, এখানে আমি একটা কথা বলতে চাই। সেই কথাটা হচ্ছে তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। ওই দুর্গটা কাউকে হত্যা করার জন্য। আপনার ঘর থেকে আপনি তালিকা করুন, যারা এই সহিংসতার সাথে জড়িত তাদের তালিকা করুন। এই তালিকার মাধ্যমে সবাই অপরাধী না, আমি বলছি না যে সবাই অপরাধী। যারা এই সহিংসতার সাথে জড়িত খুব সহজে তাকে ধরা যায়। আমাদের দেশের পুলিশ বাহিনী, আমাদের দেশের বিজিবি, আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের দেশের বিমান বাহিনী, আমাদের দেশের আনসার, বিডিবি, গ্রাম পুলিশ,
এরা ইচ্ছে করলে একজন অপরাধীকে ধরা সর্বোচ্চ 48 আওয়ার্স লাগে। আচ্ছা, আমরা যে দেখলাম যে হাদিকে যে হত্যা করেছে সন্দেহভাজন যে হত্যাকারী, বা আমরা ধরেই নিয়েছি যে হাদির সাথে যে ছেলেটাকে আমরা দেখেছি সেই হত্যা করেছে, এবং সে বর্তমানে আহ হয়তোবা দেশে নেই। আমরা যতটুকু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে সে প্রতিবেশী দেশে আহ বাই রোডে বা যে কোনো ভাবে সে চলে গেছে। তো সে কিন্তু এক সময় অস্ত্রসহ আটক হয়েছিল এবং জামিন পেয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি যে অনেক হত্যা মামলার আসামি, অস্ত্র মামলার আসামি, তারা খুব সহজেই জামিন পেয়ে যাচ্ছে। তো এই নির্বাচনকে সামনে রেখে এরা যদি জামিন পায় তাহলে দেশ কি আরো অস্থিতিশীল হতে পারে না? বা এই যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে ধরেন জামাত, এনসিপি বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপিও তাদেরকে শেল্টার দিচ্ছে বা তাদের দলে জায়গা দিচ্ছে। তো এটা কি সবার জন্য আসলে একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে কিনা? এই যে যারা এখানে শেল্টার নেওয়ার জন্য আসছে তারাই আবার হাদির মতো কোনো মিশন নিয়ে আসছে কিনা, আপনার কি মনে হয়? আপনি যথার্থ বলেছেন কথাটা, এটা অত্যন্ত সন্দেহের একটা বিষয়। যারা আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা বলবো না, রাজনৈতিকভাবে যারা নিজেদের কর্মের কারণে অন্ততপক্ষে দেউলিয়া, তারা চাইবে যে তাদের রাজনীতির মাঠটাকে আরো বেশি শক্ত করে যাতে ভবিষ্যতে নিতে পারে। সেজন্য তাদের অতীতের যে কলাকৌশল, আপনি যদি এই 86 থেকে আমাদের বাংলাদেশকে আপনি যদি নোট করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। 86-এ আমি মোটামুটি একজন স্কুল পড়ুয়া ছাত্র, ঠিক আছে? আমি দেখেছি 86-এ আমাদের যে এই এরশাদ সরকার ছিল, সামরিক সরকার ছিল, তার সাথে কি হয়েছে। তার সাথে আমরা আমরা শুনতে পেরেছি যে এরশাদের নির্বাচনে আমরা কেউ যাব না। এখানে খালেদা জিয়া থেকে শুরু করে, রাশেদ খান মেনন থেকে শুরু করে, ইনু থেকে শুরু করে, আমাদের এই শেখ হাসিনা থেকে শুরু করে সবাই নির্বাচন বর্জন করেছিল। বাট ইন দ্য মিন টাইম, ডে অফ আফটার নাইট, শেখ হাসিনা সাংবাদিকদেরকে ডেকে বলল যে আমি এরশাদের সাথে নির্বাচনে যাচ্ছি। সেই থেকে বাংলাদেশে একটা কথা প্রচলন আছে যে চশমাওয়ালা বুবুজান সিয়াসির বেঈমান। সেই থেকে আজ পর্যন্ত সেই মিছিলটা হয়। তো সেখানে আমাদের আপনার এই কি বলে এই জামাত ইসলামও তখন আপনার নির্বাচনে এসেছিল। শুধুমাত্র আপনারা যাকে বাংলাদেশের মানুষ আপোষহীন, উনি আপোষহীন দেশনেত্রী উপাধি পেয়েছেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া। এই জন্যই উপাধি পেয়েছেন, উনি খারাপের সাথে আপোষ করেন না। ওনাকে শুধু আপোষহীন বললেই হবে না, খারাপ কোনো কিছুর সাথে, দেশের খারাপ হয় এমন কোনো কিছুর সাথে উনি কোনোদিন আপোষ করেননি। উনি হোটেল পূর্বানীতে লুকিয়েছিলেন। এরশাদ যাকে ওনাকে কোনোভাবে কম্প্রোমাইজ করে কোনোভাবেই ওনাকে নির্বাচনে না নিতে পারে, উনি ওনার ক্যান্টনমেন্টের বাসা থেকে গিয়ে হোটেল পূর্বানীতে গিয়ে অবস্থান করছিলেন। এরশাদ তার সেনাবাহিনী, তখনকার গোলাম সেনাবাহিনীকে দিয়ে তখন তার হোটেল পূর্বানীর দরজা ভেঙে খালেদা জিয়াকে বের করে এনেছেন। তারপরও খালেদা জিয়া জেল খেটেছেন, খালেদা জিয়া যত কিছুই করেছেন, উনি নির্বাচনে যাননি। সেই 86 থেকে আমাদের রাজনীতিতে যে একটা লেজুর ভিত্তিক মানসিকতা শুরু করেছে, সেটা করেছে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ। সম্পূর্ণভাবে আওয়ামী লীগ। এটা আমার যারা সিনিয়র আছে তাদেরকেও আপনি প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। আমরা তো তখন থেকেই দেখেছি। তারপরে আপনার এই রাজনীতিগুলার অপরাপর হতে হতে যে একটা কম্প্রোমাইজের রাজনীতি, দুষ্ট লোকদের সাথে এই কম্প্রোমাইজ করে রাজনীতি করা, টাকা দিলেই আপনার এই একটা পয়েন্টে আমি তখন কথা বলি, আমি যতটুকু জানতে পেরেছি তখনকার সময় শেখ হাসিনা এরশাদকে আপনার বলেছিল যে আপনি এই আমি ক্ষমতায় আসতে হলে তো আমার দলের এমপিদের জন্য টাকা দিতে হবে। তখন এরশাদ একটা অ্যামাউন্ট দিচ্ছে যে আপনাকে এত টাকা দিলাম, আপনি নির্বাচন করেন। সেই টাকাটা শেখ হাসিনা নিজেই দিয়েছে, যেটা আপনার কিছুদিন আগে এই আমাদের এই কাদের সেটা স্বীকার করেছে, এবং তার ভাই সেলিম, শেখ হাসিনার ভাই সেলিম সেটা স্বীকার করেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের এই অপরাজনীতিগুলো সৃষ্টির পেছনে কি হয়েছে জানেন? তখনকার সময় এরশাদের সাথে হাসিনার যে সমঝোতা ছিল, যে বাংলাদেশের একটা ডোনেশনের সিস্টেম ছিল। যেমন আপনি যদি একটা দল করেন, সেই দলকে আপনি একটা ডোনার করেন, 5 টাকা, 10 টাকা, 500, 1000, যে যার ক্ষমতা অনুযায়ী দেয়। তো ছাত্র রাজনীতিতে শেখ হাসিনার একটা প্রভাব ছিল, তার ছাত্র রাজনীতি ছিল। তখন এরশাদের যেই সচিব ছিল, কি বাবলা না কি যেন তার নাম, যাই হোক আমি সঠিক মনে নেই,
তখন এরশাদকে সে প্রস্তাব দিল যে শেখ হাসিনার তো একটা দল আছে, ছাত্র রাজনীতি আছে, আপনার তো ছাত্র রাজনীতি না। তখন কিন্তু সে জাতীয় ছাত্র সমাজ নামে একটা ছাত্র রাজনীতি শুরু করেছিল। তো তখন তুফাইল আহমেদের একটা পরামর্শ আমাদের পত্রিকাতে লিক আউট হয়েছিল 1989 পত্রিকাতে লিক আউট হয়েছিল, বা হয়তো কারো মুখে শোনা কথা, যে তোফায়েল আহমেদ প্রস্তাব করেছিল যে নেত্রী, আমরা তো আসলে এখন যে চাঁদাটা দিচ্ছে, এখানে সবাই চাঁদা দিচ্ছে না, তো আমরা যেহেতু ক্ষমতায় আছি, তা আমরা যদি মানে সম্মিলিতভাবে একটা চাঁদার ব্যবস্থা করি, সবার কাছ থেকে মাসিক একটা চাঁদা নেই, ব্যবসায়ী থেকে, ছাত্র সমাজ থেকে, যে কারো কাছ থেকে যদি তারা চাঁদা দিতে চায়, আমরা যদি চাঁদা নেই, এটা তো সমস্যা হয় না। শেখ হাসিনা এক কথায় রাজি হয়ে গেল। আজকে বাংলাদেশের যে এই যে চাঁদাবাজির কালচারটা, আমি আপনাকে বলছি 1989 থেকে শুরু হয়েছে, এই শেখ হাসিনা শুরু করেছিল। সেই থেকে বাংলাদেশ আওয়ামী লীগ দিয়ে দিয়ে একটা চাঁদার রসিদ বানাইতো, সবার কাছ থেকে দিত। সেই চাঁদাটা আমিও দিতে হয়েছে, আমি মনে হয় সম্ভবত 5 টাকা দিছিলাম, সেই চাঁদাটা আমাকেও তখন দিতে হয়েছিল 1989। সেই যে চাঁদার একটা সিস্টেম তখন থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত এটা বাংলাদেশে বিদ্যমান। তারাই কিন্তু করে যাচ্ছে। আপনি দেখেন আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আপনি দেখেন, 1990 সালে যে নির্বাচনটা হয়েছে, আপনিও জানেন ভালো করে, সবাই জানেন 1990 সালের নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার, এরকম ফেয়ার নির্বাচন আর কখনো হয়নি। খালেদা জিয়া থাকতে ক্ষমতায় ছিলেন, তখনও এত ফেয়ার হয়নি। কিন্তু 1991 সালে যে নির্বাচনটা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী খালেদা জিয়া হয়েছিলেন জামায়াতের সাথে জোট করে, তো সেই নির্বাচন এত ফেয়ার হয়েছিল যে সবাই সম্মসরে খুশিতে ঈদের মতো আনন্দ করে সেদিন সেই নির্বাচনটা হয়েছিল। তার পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে, আমি কখনো এগুলোকে খুব বেশি ফেয়ার বলবো না, কারণ আমি নিজেও কিছু সচক্ষে দেখেছি যে নির্বাচনগুলো কখনো ফেয়ার হয়নি। এরপর আপনি 2009 থেকে তো আপনি 2024 পর্যন্ত আপনি নিজের চোখেই দেখছেন, আমরা নিজেরাই দেখতেছি। তো বাংলাদেশের একটা দেশ যদি সঠিকভাবে নির্বাচন না করতে পারে, সেই দেশে আপনি সঠিক মানুষকে কখনোই খুঁজে পাবেন না। আর যখন আপনার নেতৃত্ব সঠিক না হবে, তখন আপনি সমাজকে সঠিক করতে পারবেন না। আর যদি আপনার সমাজ সঠিক না হয়, তাহলে আপনি আপনার পরিবারকে সঠিক করতে পারবেন না। আর আপনার পরিবার সঠিক না হওয়া মানেই হচ্ছে আপনার টোটাল গ্রাউন্ড, পুরো দেশটাই নষ্ট। আমরা আবারও যদি হাদির প্রসঙ্গে ফিরে আসি, যে আসলে হাদি স্বপ্ন দেখেছিল যে একটি সুন্দর বাংলাদেশ, যেখানে স্বৈরাচার থাকবে না, যেখানে হানাহানি থাকবে না, আহ একটা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিল হাদি। হাদির একটা কথা যদি আপনার মনে আছে কিনা, যে একটা বক্তব্যে সে বলেছিল যে প্রথম আলোর সামনে আপনারা দাঁড়াচ্ছেন কেন, প্রয়োজনে আপনারা আরো 10টা প্রথম আলো তৈরি করেন। কিন্তু হাদির মৃত্যুর যে ইস্যুটা নিয়ে প্রথম আলো ডেইলি স্টারের অগ্নিকাণ্ড, যে ঘটনা ঘটলো, এটা নিয়ে আসলে আপনি কি বলতে চাচ্ছেন, যে এখানে কারা এটি করেছে? আসলে আপনি যখন আবার আবার হাদির কথা যখন আপনি বললেন, আমি আসলে নিজেকে সংবরণ করা অনেকটাই কষ্ট হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ওসমান হাদি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছে। ওই পড়াশোনাটাই কিন্তু তার জন্য যথেষ্ট নয়। তার যে বাস্তবতা, সে যে কথাগুলো যখন বলতো, আমি বাংলাদেশের রাজনীতিবিদদের কথা খুব কম শুনতাম কম। আমার একটা অভ্যেস আছে, আমার বই পড়ার খুবই অভ্যেস। রাতের বেলা যখন ঘুম না আসে, আমি একটা বই ধরলেই আমার 5 মিনিটে ঘুম চলে আসে। ইদানিংকালে আমি ফোনটা বেশি দেখি, কারণ হাদিকে নিয়ে তো আর কোনো বই লেখা হয়নি। তার কথাগুলো অনলাইনে আসে, আমি দেখি। আমি তার এক একটা আমি আমি আমার ভিডিওগুলো কখনো আমি এত করে দেখি না, তার এক একটা ভিডিওকে আমি 9 থেকে 10 বার দেখছি। যে আমি এই জন্যই দেখি, আমার যতটুকু, আমি অত বুদ্ধিমান মানুষ না, আমি সাধারণ সবার মতোই একজন মানুষ, কিন্তু আমি তার কথাগুলোকে আমি অ্যানালাইসিস করে দেখি যে আসলে কি সে কথাগুলো মুখে বলছে, নাকি আসলেই তার এই করার জন্য বলছে। হাদি একমাত্র ব্যক্তি বাংলাদেশে যে তার মুখ থেকে যে ভাষাগুলো বেরিয়েছে, সে এই ভাষাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তার জীবনটাকে উৎসর্গ করেছে। এই ধরনের ব্যক্তি আমাদের বাংলাদেশে আমার মনে হয় না সামনে আর আসবে কিনা। একজন মানুষ ছিলেন আমাদের বাংলাদেশে,
আমি আমার বাবার মুখে শুনেছি, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট জিয়া রহমান, যার চিন্তা চেতনায় 24টা ঘন্টা বাংলাদেশ ছিল। বাংলাদেশকে কিভাবে সে আপনার বিভিন্ন অবস্থায় নিয়ে যেতে পারে, বাংলাদেশকে কিভাবে একটা পর্যায়ে নিয়ে যেতে পারে। আমরা হাদির বিভিন্ন বক্তব্যতেও কিন্তু শুনেছি যে হাদি কিন্তু আসলে জিয়াউর রহমানের যে আদর্শের কথা সে বারবার বলেছে। জিয়াউর রহমান যে হেঁটে যেত তার যে নির্বাচনী প্রচারণায়, সেই হাঁটা অনুসরণ করতে যে হাদির পা ফুলে গেছে, এটা নিয়েও সে গল্প করেছে। আহ আসলে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে গিয়ে হাদিকে হত্যা করা হয়েছে। তাহলে যারা বাংলাদেশকে ধারণ করতে চায়, বাংলাদেশকে একটা আহ আহ সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চায়, তাদের কি বারবারই এভাবে টার্গেট করা হবে বলে আপনার মনে হয়? এটা আপনার অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ যেহেতু আমরা ভারতীয় উপনিবেশিক, ভারতীয় ভৌগোলিক অঞ্চলের আমরা পার্শ্ববর্তী দেশ, আমি আপনাকে আমি আমি এখন কোনোভাবে আর ভয় পাচ্ছি না। কারণ হাদি আমাকে এমন ভাবে অনুপ্রাণিত করে গেছে, আমার মতো এরকম অসংখ্য লোককে, কোটি কোটি মানুষকে যেভাবে অনুপ্রাণিত করে গেছে, আমি এখন ভারতের বিপক্ষে নয়, ভারতের জন্য কথা বলতে আমার মুখে এখন আর আটকাবে না। আমরা একসময় ভাবতাম ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। মাত্র 9 দিন ভারত যখন বুঝতে পারছে যে বাঙালি যুদ্ধ করে স্বাধীন করে ফেলবে, ঠিক তখনই ভারত এসে ঢুকেছে। আপনি সেদিন এক মুক্তিযোদ্ধার মুখে শুনেছেন যে আমার চোখের সামনে শিপ এনে 17টা ট্যাঙ্ক তারা নিয়ে গেছে, সম্পূর্ণ অস্ত্রগুলো 52টা বগি দিয়ে, মালবাহী বগি দিয়ে বাংলাদেশের সব অস্ত্রগুলো ভারত নিয়ে গেছে। সিরাজ শিকদারের নাম আপনি শুনেছেন। সিরাজ শিকদার যখন সামনে গিয়ে দাঁড়িয়েছিল যে আমার বাংলাদেশের খাবার বেনাপোল দিয়ে যাবে না, সিরাজ শিকদারকে পরের দিন জেলের ভিতরে নিয়ে শেখ মুজিব হত্যা করেছে। বাংলাদেশের প্রথম হত্যা, বাংলাদেশের প্রথম হত্যা সিরাজ শিকদার। আপনি সেক্টর কমান্ডার এম এ জলিলের একটা বই আছে, আপনি বইটা পড়েন, আপনি বুঝতে পারবেন বাংলাদেশের ইতিহাস। আমাদের বাংলাদেশের যে উপনিবেশিক ইতিহাস, আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক রাজনীতি ভারতের সাথে, ভারত আমাদেরকে তারা মনে করে যেটা আমাদের একটা স্টেট। কিন্তু ইন্দিরা গান্ধীর অনেকগুলো বক্তব্য, আপনি ইউটিউবে যান, গুগলে যান, যেখানেই যান, আপনি ফেসবুকে যান, পাবেন ইন্দিরা গান্ধী বলে গেছে যে এটা একটা স্বাধীন রাষ্ট্র, এটা একটা বাংলাদেশ, এটা একটা স্টেট, এটা স্বাধীন একটা রাষ্ট্র বাংলাদেশ, এটা দে উইল বি সাকসিডেড, তারা হার্ড ওয়ার্কার, এটা ইন্দিরা গান্ধীর মুখের কথা। আজকে ভারতের যারা রাজনীতিতে করছেন, ভারতের যারা ক্ষমতায় আছেন, তারা আমাদেরকে এমন ভাবে চিন্তা করছেন, এখন আগের চেয়ে অনেক বেশি চক্ষুশূল ভাবে চিন্তা করছেন। তারা আমাদের কোনো ভালো কিছুই তারা চিন্তা করতে পারে না। এটা যেদিন বুঝতে পারবে, এই কথাটা আমাদের মাওলানা হামিদ খান বলে গেছিল, আমরা যেদিন বুঝতে পারবো যে ভারত আমাদের শত্রু, সেদিন আমি প্রকৃত বাংলাদেশী। পাকিস্তান আমাদের শত্রু নয়। আমি আজকে অন টিভিতে আপনাদেরকে বলছি, অন এয়ারে বলছি, পাকিস্তান আমাদের শত্রু নয়, আফগানিস্তান আমাদের শত্রু নয়, মিয়ানমার আমাদের শত্রু নয়, আমাদের আশেপাশে যতগুলো দেশ আছে কেউ আমাদের শত্রু নয়, একমাত্র ভারত আমাদের শত্রু। আমরা আসলে এখন দেশের সাথে সম্পর্ক যত ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য বা দুই দেশেরই ভালো হবে। আমরা যদি ইউরোপের যে পরিস্থিতিগুলো আমরা যদি দেখি, তারা কিন্তু এক দেশের সাথে আরেক দেশের কোনো সীমান্ত নেই বলা যায়, যে তারা অবাধে যাওয়া আসা করছে, ব্যবসা বাণিজ্য করছে। এতে করে কিন্তু ইউরোপ আজ আহ, পৃথিবীর একটা শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু ভারত কেন এটা বোঝে না যে আসলে প্রতিবেশীর সাথে বিরোধ থাকলে এটা সফলতা প্রান্তে যাবে না, বরঞ্চ প্রতিবেশী যদি খারাপ থাকে তাহলে সেই ইফেক্টটা আমার দেশে এসেও পড়তে পারে। যে যেমন আপনি যদি দেখেন যে ভারতীয় মিডিয়ায় কিন্তু এখন খবর প্রকাশ হচ্ছে যে পশ্চিমবঙ্গে, যেখানে একটা বাংলাদেশিদের একটা যাতায়াতের সব থেকে বড় একটা আহ স্থান, যে ভারতের দ্বিতীয় বৃহত্তম যে পর্যটক তারা হচ্ছে বাংলাদেশি, প্রথম আমেরিকা। তো চিকিৎসা বলেন, কেনাকাটা বলেন, সবকিছুতেই কিন্তু বাংলাদেশিদের উপরে অনেকটা নির্ভরশীল পশ্চিমবঙ্গে। আর বাংলাদেশি রোগী না যাওয়ার ফলে সেই দেশের হসপিটাল গুলোর আজকে চরম খারাপ অবস্থা, হোটেল ব্যবসায় ধস নেমেছে।
বা সেখানে যে নিউ মার্কেট বা বড় বাজার, এগুলা সম্পূর্ণ ছিল যে বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। সেই বাজারগুলো আজ ব্যবসায়ীরা অনেক ক্ষতির মুখে। তারা বাংলাদেশি পর্যটক যাওয়ার জন্য তারা উৎসাহিত করতে চাচ্ছে, ভিসা দেওয়ার জন্য তারা অনুরোধ করছে। কিন্তু এটা কেন দিল্লির সরকার কেন এটা আসলে বুঝতে পারে না যে হ্যাঁ, প্রতিবেশী যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো? এটা কেন তারা বুঝতে পারে না? এখানে আমার আসলে এই আপনার ডিপ্লোম্যাটিক দিক থেকে চিন্তা করতে হবে। ডিপ্লোম্যাটিক যদি চিন্তা করতে যাই তাহলে কিন্তু ভাষাটা একরকম হবে। কিন্তু ভারতীয় যেই রাজনীতিবিদরা বর্তমানে, ভারত একটা হিন্দু প্রধান দেশ, যদিও সেকুলার কান্ট্রি তারা বলে, তো হিন্দু প্রধান মানসিকতা থেকে তারা কখনোই আপনার মুসলমানকে খুব বেশি একটা আপন বলে মনে করে না। এটা হচ্ছে ধারণা হ্যাঁ, অনেকের। কিন্তু সে দেশেও কিন্তু একটা বড় অংশ হ্যাঁ, মুসলিম রয়েছে যে আর বাংলাদেশের মানুষ তো কখনোই এটা চিন্তা করে না যে সে হিন্দু আমরা মুসলিম। বাংলাদেশের মানুষ কিন্তু এটা আসলে কখনোই চিন্তা করে না। বাংলাদেশের মানুষ কিন্তু একে অপরের সাথে খুব ভালোভাবে চলাফেরা করে বা আহ হিন্দু মুসলিম বন্ধু মতো চলাফেরা করে। এখানে কিন্তু এই যে ধর্মীয় বিভেদটা কখনো আমরা চিন্তা করি না। তো আসলে ভারত কেন এটা চিন্তা করে বা ভারতের সব মানুষও কিন্তু আসলে এটা চিন্তা করে না, আমি যেটা দেখেছি। তো সে দেশের সরকার কেন আমাদের সাথে আসলে এই যে বিরোধটা সবসময় তারা রাখতে চায়, এটা আপনার কি মনে হয়? এটা হচ্ছে কি, যেমন আপনার মনে করেন যদি আপনার স্বভাবতই একটা জিনিস যে আপনার পরিবারে যদি 3 ভাই বা 4 ভাই থাকে, চারোটা ভাই যদি একসাথে থাকে, বাইরের একজন মানুষ আপনার পরিবারের দিকে তাকাতে খুব চিন্তা করে তাকাবে যে ওরা 4 ভাই একসাথে আছে, একজনকে ধরলে 4 জন আসবে। তো আমাদের দেশের ইউনিটিটা যদি থাকে ভারতের জন্য, কারণ আমরা স্বভাবতই একটা ধর্মীয় মানসিকতার দিক থেকে সবাই বেশিরভাগ মানুষ চিন্তা করে, যেহেতু আমরা অতীতে পাকিস্তানের সাথে ছিলাম, ঠিক আছে, আমাদেরকে স্প্লিট করার পেছনে এটাই যে দুটো মুসলিম দেশকে আলাদা করে দিতে পারলে বিদ্বেষ দিয়ে, তাহলে মাঝখানে যে আছে তার জন্য ভালো। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। সেই দৃষ্টিকোণ থেকে তারা এখনো ওই যে একটা আজ্ঞাবহ মানসিকতা যে আমরা তোমাদেরকে সৃষ্টি করছি, এই যে তাদের এটা একটা তো মানসিকতা, এটা তাদের মানসিকতা থাকলে এটা সম্পূর্ণ আসলে ভুল হ্যাঁ, ধারণা। কারণ এই মানসিকতাটা তাদের বাংলাদেশের ভেতরে আছে। মানুষ যুদ্ধ করেছে, তারা লাস্টের অল্প কিছুদিন আমি এখানে আপনাকে বলেছি মাত্র এসেছে, 9 আপনি দিন, হ্যাঁ এখনই মাত্র বললেন। 9 দিন। তো এর জন্য অবশ্যই আমরা বন্ধু হিসেবে তাদের কাছে আমরা বন্ধুসুলভ আচরণ আমরাও করব, তারাও আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে, এটাই স্বাভাবিক। তারা যদি আমাদের উপরে স্বৈরাচার চাপিয়ে না দিত, তারা যদি বাংলাদেশকে শোষণ করার চিন্তা না করতো, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ এই যে ইন্ডিয়া বিরোধী হতো না। সে এই দিক থেকে আপনাকে একটা কথা বলি, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পররাষ্ট্র অ্যাফেয়ার্স থেকে যিনি এই পররাষ্ট্র অ্যাডভাইজার ছিলেন, পররাষ্ট্র অ্যাডভাইজার কিন্তু কড়াভাবে বলে দিয়েছেন এইবার দিল্লিকে যে এতদিন তোমরা আমাদের ইলেকশন নিয়ে আমাদের ইন্টারফেয়ার করেছো, আমাদের ইনসাইডার নিয়ে, এবার তোমরা ইন্টারফেয়ার করবে না। এটা আমাদের ইলেকশন, আমরা আমাদের মতো করে যেভাবে ভালো হয় সেভাবে করব। সেই দিক থেকে তারা আরো বেশি একটু রাগান্বিত যে বাংলাদেশ আমাদেরকে এখন চোখ রাঙিয়ে কথা বলছে, কারণ আমাদের হাসিনা নেই। হাসিনা তো ওদের একটা বলতে গেলে একটা আজ্ঞাবহ গোলাম মহিলা ছিল, যাকে যা বলতো তাই করতো। আমার বাংলাদেশের মানুষ আপনার রাস্তা দিয়ে চলতে গেলে তাকে 900 থেকে 1200 টাকা আপনার রোড ট্যাক্স দিতে হতো, আর শুধু ইন্ডিয়ার জন্য মাত্র 90 টাকা, এবং কোথাও না দিলেও নাই। এমনও ছিল যে ইন্ডিয়ান ট্রাকগুলো এসে আমাদের এই কি বলে যে আপনার টোলের ইয়েগুলোকে ভেঙে চলে গেছে, এরকম ইতিহাসও অনেক আছে, আপনারা পত্রিকা খুললে দেখতে পারবেন বেনাপোলের টোল প্লাজা ভেঙে চলে গেছে। শেখ হাসিনা কিছু বলেনি। প্রত্যেকটা মানুষের যে একটা স্বাভাবিক যেরকম মানুষ যারা একটু ধর্মীয় মানসিকতা হয়, যারা একটু মৌলবাদী টাইপের, ভারত কিন্তু উগ্র মৌলবাদী হিন্দু রাষ্ট্র, এটা কিন্তু সেকুলার বলা যায় না এখন যেই পরিস্থিতি। এই উগ্রতা থেকে তাদের যে মানসিকতা, ওই মানসিকতার দৃষ্টিকোণ থেকে তারা চিন্তা করে যে এই মুসলমান দেশ ছোট্ট একটা দেশ, আমাদের দেশ হচ্ছে ওদের দেশের মতো এরকম 30টা ভাগ, 30টা দেশের মতো ছোট্ট একটা দেশ, আমরা এই করলে দেশ ভেসে যাবে। ওরা মাঝে মধ্যে বলে তো আমরা এখান থেকে আমরা যদি কিন্তু পানি ঢেলে দেই বাংলাদেশ হ্যাঁ, ভেসে যাবে, এই হবে তাদের সেই হবে। আমরা দেখেছি যে তারা একসময় বলতো বা তাদের যে মন মানসিকতা, তারা না দিলে হয়তো বা বাংলাদেশের মানুষ খেতে পাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পেঁয়াজ আমদানি করছে না, এই জন্য তাদের কৃষক কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমরা পেঁয়াজ কিনছি না, তাদের কৃষক দাম পাচ্ছে না, পেঁয়াজ ফুটে যাচ্ছে, তারা কিন্তু কান্নাকাটি শুরু করে দিচ্ছে। একইভাবে আমরা যদি অন্যান্য যে পণ্যগুলো আমরা ভারত থেকে আমদানি করি, আমরা যদি ভারতের বিকল্প খুঁজে নিই, তাহলে কিন্তু ভারতের কৃষক বলেন বা বাণিজ্যিক সেক্টর বলেন,
চারিদিক থেকে কিন্তু তারা আসলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাদের কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তারা কেন এটা বুঝতে চায় না যে আসলে আহ আমরা তো অর্থের বিনিময়ে তাদের কাছ থেকে মালামাল কিনছি। আমরা ভারত থেকে না নিয়ে আমরা অন্য দেশ থেকে নিয়ে আসতে পারি, আমরা তুরস্ক থেকে নিয়ে আসতে পারি, আমরা অন্য কোনো দেশ থেকে আমরা কিনতে পারি, টাকার বিনিময়ে তো কিনছি। হ্যাঁ, এখানে কি ভারত প্রতিবেশী দেশ, তাদের কাছ থেকে আমরা যখন কোনো প্রোডাক্ট নিচ্ছি আমাদের ট্রান্সপোর্ট হ্যাঁ, খরচটা আমাদের হয়তো একটু বা কমে কস্টিং যাচ্ছে, কম হয়, হ্যাঁ, কিন্তু অন্য দেশ থেকে নিলে হয়তো বা কস্টিংটা একটু একটু বেড়ে যাবে। বেশি হয়, কিন্তু এটাই। পণ্য যে আমরা ভারত ছাড়া অন্য কোথাও থেকে না, কিনতে পারবো না তা কিন্তু এক্স্যাক্টলি, নয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি আপনাকে একটু এই স্মরণ করিয়ে দিই। এই যে আমাদেরকে একটা জিম্মি করে বিগত 15-16টা বছর আমরা কেউ কিছু বলতে পারিনি, কেউ কিছু বলতে পারেনি। আমাদের এমন কোনো পরিবার নেই বাংলাদেশে যার বিরুদ্ধে মামলা ছিল না, যার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। আমি মাঝে মধ্যে ইন্টারিম গভর্নমেন্টের উপরে খুব মনে কষ্ট আসলেও আমি আশাহত নই এই ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে। কারণ আমি ডক্টর ইউনূস সাহেবকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি। ওনার যে প্রজ্ঞা, স্বাধীন হওয়ার আগেই উনি আমেরিকাতে আপনার পড়াশোনা করে ওখানে প্রফেসরি করেন। তো ওনার যে প্রজ্ঞা, ওনার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা গুলোকে আমরা আসলে ওই দুষ্কৃতিকারীদের সাথে থাকতে থাকতে, ওই যে বলে না সঙ্গ দোষে লোহা ভাসে, দুষ্কৃতিকারীদের ভিতরে আমাদের দেশের অধিকাংশ মানুষ থাকতে থাকতে দুষ্কৃতীদের ক্ষমতা ছাড়া এখন আর কোনো ভালো মানুষের ক্ষমতাতে ভালো লাগে না। আপনি দেখবেন অনেক মাওলানারা একসময় ডক্টর ইউনূস সাহেবকে সুদখোর উৎখোর বলে অনেক গালাগালি, সেই মাওলানারা পর্যন্ত আজকে বলতেছে এ আল্লাহ, আমি ওই দিন দেখলাম মাওলানা সাহেবকে দোয়া করতেছে, এ আল্লাহ যতদিন আমি বেঁচে থাকি এই বাংলাদেশে অন্তত ততদিন ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখো। হ্যাঁ, কিন্তু ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখলে আসলে হ্যাঁ অনেক দিক থেকে বলতে পারেন যে সে দেশের জন্য সংস্কার করছে বা তার যে নিজস্ব চিন্তা ভাবনা গুলো অনেক ভালো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে মব সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু আসলে কার্যকরী ভূমিকা সে এখনো পর্যন্ত নিতে পারেনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত খুবই ভঙ্গুর হিসেবেই ধরে নেওয়া যায় যে তার সেজন্যই এই যে হাদির যে মৃত্যু, এই আইন শৃঙ্খলা অবনতির কারণ হিসেবেই কিন্তু ধরে নেওয়া যায় হাদির মৃত্যু। তো এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সামনে নির্বাচন, এই নির্বাচন পর্যন্ত যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করা যায় তাহলে কিন্তু দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে এটা আরো বৃদ্ধি হতে পারে কি না বলে আপনার কি মনে হয়? এখানে একটা আপনার পয়েন্টের কথা, যেটা হচ্ছে যে আপনি মব সন্ত্রাস কারা করছে, সর্বপ্রথম আপনাকে সেটা হিট করতে হবে, জায়গাটা কারা করছে, এই সুবিধাটা কারা নিচ্ছে। আমাদের দেশকে অস্থিতিশীল করলে সুবিধাটা কার, ভালো কার, কার উপকার হয়? তাহলে আপনি কি মনে করেন যে এই যে যারা মব করছে এর ভেতরে এই পতিত স্বৈরাচারের দোসররা চলে আসছে, তারা এসে এই মবগুলোর ডেফিনেটলি, পিছনে? 100%। এখানে এখানে কোনো দ্বিধা করার কিচ্ছু নাই। তাহলে এটা যারা তারাই সুযোগটা নিচ্ছে। আবার এই যে যারা এই যে মবগুলা তৈরির জন্য যারা ইন্ধন দিচ্ছে বা এই মানে পরিবেশটা যারা তৈরি করছে তারা কেন এটা বুঝতে পারছে না যে এই যে মব তৈরি হলে এর জন্য তো এই যে পতিত স্বৈরাচাররাই তো এই সুযোগটা নিতে পারে। তাহলে এই যে যারা মব তৈরি করার জন্য যে আহ, ইন্ধন দিচ্ছে বা এই সুযোগটা তৈরি করছে এরা আসলে এটা কেন বুঝতে পারছে না? এরা আসলে বুঝতে পারছে না বলতে কি, এটা আপনার ডক্টর ইউনূস সাহেবের তো আর কোনো আপনার ছাত্র রাজনীতি নাই, ডক্টর ইউনূস সাহেবের কোনো রাজনৈতিক দল নাই। একটা রাজনৈতিক দলের লক্ষ কোটি সমর্থক থাকে। যখন সে একটা রাজনৈতিক দল পাওয়ারে আসে তখন তার দলের কথাকে কোনো না কোনোভাবে মেনে নিতে হয়। এখন ডক্টর ইউনূস সাহেবের তো কোনো রাজনৈতিক দল নাই। ডক্টর ইউনূস সাহেবের রাজনৈতিক দল হইলেও আমরা রাজনৈতিক বিনা রাজনৈতিক দল হইলেও আমরা যারা সাধারণ জনগণ আছি তারাই। এখন সাধারণ জনগণের ভিতরে ক্রাইটেরিয়া আছে যে কারা কিরকম পছন্দ করে। কোনো ব্যক্তি আছে একজন শিক্ষিত লোককে পছন্দ করে, কোনো ব্যক্তি আছে সে চিন্তা করে যে না, এই শিক্ষিত লোকটা আসলে তো আমার এই সমস্যা পড়বে, তখন তো আমি এই কাজগুলো করতে পারবো না, আমার যে ইনকাম গুলো বন্ধ হয়ে যাবে। এখন ওই লোকগুলার ভিতরে তারা তো রাজনীতিবিদরা তো, আপনার রাজনীতি কিন্তু এত সহজ জিনিস না। আপনিও জানেন যে রাজনীতি ইজ সো টাফ একটা সাবজেক্ট। রাজনীতি দে হ্যাজ নো বাউন্ডারি, দে হ্যাজ নো ইমোশন, দে হ্যাজ নো কি বলে, যেটার কোনো আপনার শেষ বলতে কিচ্ছু নাই, তাই না? রাজনীতি এমন একটা বিষয়। তো সেই বিষয়টাতে গিয়ে যখন একজন রাজনৈতিক প্রথিত যশা 50-60 বছর ধরে রাজনীতি করতেছে, তার মন মানসিকতা, বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো সবকিছু সে রপ্ত করে নেয়। এখন সে আপনার টেলিভিশনের সামনে এসে
আপনার যা খুশি তাই বলল, সবাই তো আর ভাই হাদি না। হাদি যা বলতো সেটাই তার অন্তরের কথা, কিন্তু আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদের মুখে এক কথা বলে। আপনি দেখেন, আপনি এই জামাতের আমির ডক্টর, আমি তাকে ডক্টর বলি না, বুঝছেন, তাকে আমি ডক্টর বলি না, কারণ তার ডক্টরের ভিতরে, তার ভিতরে কোন রকমের ইয়ে আছে বলে আমি মনে হয় না। সে যদি আসলে ডাক্তার হইতো, তার মন মানসিকতা, কথা বলার ভাবভঙ্গি ভিন্ন রকম থাকতো। সে কি বলল? আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। ইজ দ্যাট পসিবল আফটার দ্য জুলাই? বাংলাদেশের মাটিতে যেই আওয়ামী লীগ সারা বাংলাদেশকে তস নস করে প্রায় ৩,০০০ লোককে, ৮টা শিশু বাচ্চাকে মেরে চলে গেল, সেই ডক্টর শফিকুর রহমান কি করে বলে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম? এটা কি ধরনের রাজনীতি? এটা তার রাজনীতির দেউলিয়াত্ব নয় কি? সে চিন্তা করছে যে আওয়ামী লীগকে কথা বললে আওয়ামী লীগের ভোটগুলো আমার বাক্সে পড়বে। এই যে নোংরা রাজনীতির বিরুদ্ধে তো হাদিরা দাঁড়িয়েছিল। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। আমরা আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে যে নির্বাচন আসছে, এই নির্বাচন পরবর্তী বাংলাদেশ আসলে আপনি কেমন দেখতে চান? আমি আসলে নির্বাচন পরবর্তী হাদিদের মতো লোকদেরকে দিয়ে আমি চেয়েছিলাম যে বাংলাদেশটার পরিবর্তন আসবে। বাংলাদেশের মূল ধারার দুটা রাজনীতি, দুটা এখন তিনটা বলা যায়, যদিও জামাতকে আমি কখনো আপনার এই রাজাকারের তকমা থেকে আমি কখনো ফেলতে পারি না। আমি স্পষ্ট করে বলছি আপনাকে, অন টিভিতে বলছি, বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো মূলধারার রাজনীতি ছিল। আওয়ামী লীগের ইতিহাস শেষ। যে যত কথাই বলুক আওয়ামী লীগ আসবে, এই করবে, সেই করবে, আওয়ামী লীগ আর কখনো আসবে না, সেই পরিস্থিতি নাই এবং আসতে দেবে না। তাদের যে ফিরে আসার একটা সুযোগ যদিও ভবিষ্যতে টিকে থাকছে, তাহারা যে মানে বর্তমান যে কার্যক্রমগুলো করছে এগুলো যদি করতে থাকে তাহলে বাংলাদেশের মানুষ মনে হয় না তাদেরকে আর গ্রহণ করে নেবে। হ্যাঁ, সেটাই সত্য এবং সেটাই সত্যি হবে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ। এবং আর একটাই রাজনীতির দল থাকে, একটা তো হচ্ছে আপনার বাংলাদেশের 1971 এর অপরাধ নিয়ে সে তারা যতই বলুক তাদের প্রথম সারির রাজাকার যারা আছে সবাইকে মেরে ফেলছে, তো তাদের সন্তানরাও তো ওই একই পর্যায়ে চলতেছে, একই পর্যায়ে চলতেছে। আপনি দেখেন যে সাদেক কায়েম ছেলেটার কথা বলে, সাদেক কায়েমের সাথেই কিন্তু এই যে আদাবর থানা ছাত্রলীগের সভাপতি ওতপ্রোতভাবে জড়িত। এরপর আপনি দেখেন ঢাকা ৮ আসনের আপনার আমাদের মির্জা আব্বাস সাহেব আছেন, হেলাল উদ্দিন আছেন, মির্জা আব্বাস সাহেবের কথা বারবার আসছে, কিন্তু হেলাল উদ্দিন নামের, ডক্টর হেলাল উদ্দিন নামের যে ব্যক্তিটা নির্বাচনে দাঁড়াইছে তাকে নিয়ে একটা কথা হয়নি। সে জামাত ইসলাম, তাকে সে আজ পর্যন্ত এতদিন হাদিকে নিয়ে কথা হচ্ছে, একটা শব্দ পর্যন্ত সে বলেনি। এটা কি প্রশ্নবোধক চিহ্ন নয় কি? হাদি কি ভালো, হাদি খারাপ, হাদি মারা গেছে, ইন্নালিল্লাহ, এই ডক্টর হেলাল উদ্দিন একটা বক্তব্য আপনি দেখাইতে পারবেন না অনলাইন কোনো মিডিয়াতে, তাকে এই পর্যন্ত কখনো জিজ্ঞাসা করা হচ্ছে না। এইগুলো এক কথা। শেষ প্রান্তে চলে এসেছি, আমরা আশা করছি। হ্যাঁ, আমি আপনার এই যে আপনার এই 1 সেকেন্ডের আমি এই কথাটা বলি, আমি কেমন বাংলাদেশ চাই সেই প্রসঙ্গে আমি বলতে চাই। আমি অনুরোধ করব, আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যে যেখান থেকে দেখছে, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা নিজের দেশকে অস্থিতিশীল করবেন না। দেশটাকে অনেক ভালোবাসি আমরা সবাই, আমরা এত কষ্ট করি, পরিশ্রম করি এই দেশে, দেখেন কষ্ট করে সে টাকাটা দেশে পাঠাই, দেশের মানুষ ভালো চলুক, দেশের জীবন জীবিকা ভালো চলুক। আপনারা কোনো মব সন্ত্রাসের শিকার হয়ে কারো উস্কানিতে এসে একটা অন্তত চেয়ারও ভাঙবেন না। আপনাদের কাছে অনুরোধ, এই চেয়ারটা আপনি আবার তৈরি করতে পারবেন না, আপনার সেই ক্ষমতা নেই। যারা করছেন, এই যে দেখেন 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ, কোটি টাকা দামের গাড়ি ভেঙে ফেলছে, আপনার একটা ভবন ভেঙে ফেলছে। আমি আপনাদেরকে বলবো না 32 নম্বর ভেঙেছে, আমি এটার পক্ষে বা বিপক্ষে ওইটা বলতে চাচ্ছি না। কোনো কিছুই আপনারা ভাঙচুর অগ্নিসংযোগ করবেন না। আপনাদের জানি যেই ব্যথা আমার মনেও সে একই ব্যথা, আপনারা জানেন না আমার মনে কেমন ব্যথা। সরকারি যে সম্পদ আছে এগুলা কিন্তু আসলে আমাদের ট্যাক্সের টাকাই সবকিছু তৈরি হয়, সবকিছু পরিচালিত হয়। অর্থাৎ আপনি যদি একটা সরকারি গাড়ি ভাঙচুর করেন, সেই সরকারি গাড়ির টাকা কিন্তু আমার আপনার পকেটের টাকা থেকেই যাবে। সুতরাং মব করে দেশের ক্ষতি সাধন করবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না, এই আশা রেখে আপনারা হাদির চেতনাকে ধারণ করুন। হাদি কিন্তু কখনো মবকে সমর্থন হ্যাঁ, আমি করেনি। আপনার ওই কথাটা থেকে একটা কথা বলছিলাম, হাদির যে শেষ কথাটা ছিল যে আমরা চাই সম্প্রীতির দেশ, ইউনিটির দেশ,
আমরা ভাঙতে চাই না। যে প্রথম আলো প্রসঙ্গে যে কথাটা হাদি বলেছেন, আপনারা পারলে 10টা প্রথম আলো তৈরি করেন না, তাহলে হাদির মৃত্যুকে কেন্দ্র করে আপনারা প্রথম আলো ভেঙে ফেললেন, ডেইলি স্টার ভেঙে ফেললেন। আপনারা এই যে আপনার এত গুণী একজন নুরুল কবিরের মতো ব্যক্তিকে আপনারা সেখানে হেস্তনেস্ত করলেন। এর আগেও আওয়ামী লীগ অনেক সাংবাদিককে হেস্তনেস্ত করেছে, দৈনিক সংবাদের তাদেরকে হেস্তনেস্ত করেছে, সংগ্রামের সংবাদ সম্পাদককে হেস্তনেস্ত করেছে। এখন আমার কথা হচ্ছে, সেই মবগুলোকে সামনে টেনে এনে যদি আমরা সেই একই পরিস্থিতি করি, তাহলে আওয়ামী লীগের ভিতরে আমাদের ভিতরে ব্যবধানটা কোথায়? আসুন আমরা সবাই মিলে, আপনাদের সবার কাছে আমার করজোর অনুরোধ, হাদির যে স্বপ্ন, হাদির যে চিন্তা, অন্তত এই চিন্তাটাকে ধারণ করে আমরা কাউকে হিংসা না করে, কারো উপরে রাগ না করে, আমাদের দেশের সম্পদ নষ্ট না করে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। আমরা একটু সুযোগ দেই ডক্টর ইউনূসকে সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য। আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ সবার কাছে অনুরোধটা কামরুজ্জামান করব। রানা ভাই। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।